এসএলএসটি 2025 ইংলিশ সাবজেক্টের প্রস্তুতিতে আজকের ক্লাসে আলোচনা করব 11-12 এর সিলেবাসের অন্তর্গত যে প্রবন্ধ বা এসে ফ্রিডম নিয়ে। এর আগে যথারীতি আমি সুপার অ্যানুয়েটেড ম্যানের উপরে ক্লাসেস এবং এমসিকিউ বেসড মক টেস্টের ক্লাস করিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে আমার চ্যানেল থেকে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই হেল্প হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও ডিটেইলস, নোটস এবং পিডিএফ এর জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস আর চার্জেবল। তো আজকের এই আলোচ্য বিষয় ফ্রিডম লাইন বাই লাইন টেক্সট এক্সপ্লেনেশনের আগে আমাদেরকে জর্জ বার্নার্ড শো সম্পর্কে এবং এই এসেটি সম্পর্কে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলি জানতে হবে। তো সবার প্রথমে এই এসের যে অথর জর্জ বার্নার্ড শো সম্পর্কে জেনে নেব। অ্যাবাউট দ্য অথর। এই জর্জ বার্নার্ড শো হলেন মডার্ন এজের এক বিখ্যাত ড্রামাটিস্ট বা নাট্যকার। ইনি মূলত আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন 26 জুলাই 1856 1856 সালে। এই 1856 সালে আমাদের প্রথম যে স্বাধীনতার বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ হয়েছিল, তো তিনিও এই বছরই জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ক্যার শ এবং মা ছিলেন লুসিন্ডা এলিজাবেথ শ, এবং তাদের ফ্যামিলি একদা একটা হাই সোশ্যাল স্ট্যাটাস বিলং করতো ডাবলিনে। যদিও পরবর্তীকালে সেই হাই সোশ্যাল স্ট্যাটাস তাদের ফ্যামিলির ছিল না, কারণ তার বাবা খুবই অ্যালকোহলিক ছিলেন, ফলে তার মাকে অনেকটাই কন্ট্রিবিউট করতে হয় ফ্যামিলিতে। তাই পরের দিকে সেই হাইলি সোশ্যাল যে স্ট্যাটাস সেটা তার ফ্যামিলি ধরে রাখতে পারে। তার প্রারম্ভিক শিক্ষাটা তার বাড়িতেই তার গভর্নেস এবং তার এক ইন ল আঙ্কেল ছিল, ওনাদের কাছ থেকে পেয়েছিলেন। এর পরের শিক্ষাটা তিনি শুরু করেন ডাবলিন ওয়েস্টলেভেন কানেকশনাল স্কুলে 11 বছর বয়সে। তারপরে তিনি যান সেন্ট্রাল মডেল বয়েজ স্কুলে, কিন্তু সেখানেও তিনি বেশি দিন থাকেননি, মাত্র 8 মাস সেই স্কুলে কাটিয়েছিলেন। কারণ স্কুল জীবন তার কখনোই ভালো লাগতো না। স্কুলকে তার মনে হতো একটা জেলখানার মতো, এবং স্কুলের যে অথরিটি টিচাররা এদেরকে তার ওয়ার্ডেনের মতো মনে হতো, এবং বাচ্চারা যেন জেলে বন্দি। তাই এই জেলে বন্দি থেকে আবার কি ধরনের শিক্ষা হবে এটাই তিনি ভাবতেন। তাই স্কুল লাইফটা তার কখনোই পছন্দ ছিল না। স্কুল শিক্ষা ব্যবস্থার যে মাধ্যম এটা যে বিষয়ের কখনোই পছন্দ ছিল না, তাই কোনো স্কুলেই তিনি বেশি দিন কাটাননি। এরপরে তিনি ডাবলিন ইংলিশ সায়েন্টিফিক অ্যান্ড কমার্শিয়াল ডে স্কুলে যান। তো এভাবেই তিনি অনেকগুলো স্কুল চেঞ্জ করতে থাকেন। 1865 থেকে 71 এর ভেতরে তিনি মোট 4টে স্কুল চেঞ্জ করেন। কোনো স্কুলেই তার স্থায়িত্ব হয়নি, যেহেতু স্কুল শিক্ষা ব্যবস্থা তার ভালো লাগতো না। এবং এই স্কুলে থাকার সময় তিনি তার নাম হিসেবে জর্জ শ এটি ব্যবহার করতেন। এবং 15 বছর বয়সে অ্যাট দ্য এজ অফ 15 তিনি কিন্তু তার স্কুলের এই যে পার্ট সেটা চুকিয়ে ডাবলিনের একটি ফার্মে জুনিয়র ক্লার্কের কাজ নেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, জন লি নামে একজন ব্যক্তি ছিলেন। ইনি ডাবলিনের মিউজিক সার্কেলে এক জাঁকালো ব্যক্তি ছিলেন, এবং ইনার সাথে বলা হয় যে তার মা এলিজাবেথ শয়ের একটা অ্যাফেয়ার ছিল। এটা সত্যি কিনা সে বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে জন লিয়ের সাথে তার মায়ের যে অ্যাফেয়ার, এই সংক্রান্ত কারণে তার বাবা অনেকটা ইরিটেট থাকতো, এবং তিনি এমনিতেই অ্যালকোহলিক ছিলেন, আরও তিনি অ্যালকোহলিক হয়ে পড়েন। এবং শও কোথাও কোথাও যেন একটা সন্দেহ প্রকাশ করে যে তার প্রকৃত বাবা ছিলেন এই জন লি। এটা কেন বলা, কারণ পরবর্তীতে শয়ের জীবনে যখন একটা স্ট্রাগল পিরিয়ড চলছিল, এই জন লি কিন্তু তাকে বেশ কিছু কাজ খুঁজে দেন জীবন চালানোর জন্য, তার খরচপাতির জন্য। তো সেটা পরে আলোচনা করছি। তো কেন এই জন লির কথা বললাম, এই জন লি 1873-তে ডাবলিন ছেড়ে লন্ডনে চলে যান, এবং এর ঠিক 14 দিন পরে শয়ের মা লুসিন্ডা এলিজাবেথ শও কিন্তু তার 2 দিদি লুসি এবং অ্যাগনেসকে নিয়ে লন্ডনে চলে যান। শয়ের বাবা মার 3 জন সন্তান ছিল, 2 জন মেয়ে এবং 1 জন ছেলে, এবং শ ছিল সব থেকে ছোট, মানে তার উপরে তার 2 জন দিদি ছিল। তো সেই 2 জন দিদিকে নিয়ে তার মা লন্ডনে চলে যান লি যাওয়ার 14 দিন পরে। এই সময়টা মা যে তাকে একা ফেলে রেখে ডাবলিনে একা ফেলে রেখে চলে গেলেন লন্ডন, এর যে দুঃখ শোকটা এটা কাটাতে তিনি সে সময় পিয়ানো বাজানো শুরু করেন। কিন্তু 1876-এ তার মা তাকে জানায় যে তার দিদি অ্যাগনেস খুবই অসুস্থ টিউবারকিউলোসিস রোগে। ফলে এই বছর শ ডাবলিন থেকে লন্ডনে যান তার দিদি মারা যাওয়ার পরে দিদির ফিউনারেলে যোগদান করতে, এবং লন্ডনে চলে আসার পরে আগামী 29 বছর পর্যন্ত তিনি কিন্তু আর ডাবলিনে যান। তো লন্ডনে তো তিনি এসে গিয়েছিলেন, কিন্তু লন্ডনে থাকার মতো, খরচ চালানোর মতো তার কাছে সে সময় কিছু ছিল না, কিছু করতে হবে, অতএব তিনি কাজের খোঁজ করছিলেন। সেই সময় তিনি এই জন লির সাথে যোগাযোগ করেন। যদিও এই জন লির সাথে তার মায়ের আর কোনো যোগাযোগ ছিল না, তবুও তিনি কিন্তু জন লির সাথে যোগাযোগ রেখেছিলেন। এই জন লি তাকে প্রথম দিকে একটা স্যাটিরিক্যাল উইকলিতে
মিউজিক্যাল কোলাম লেখার জন্য বলেন ঘোস্ট রাইটার হিসেবে। সেই উইকলিটার নাম ছিল দ্য হর্নেট। তো সেখানেও বেশ কিছুদিন তিনি মিউজিক্যাল কোলাম লেখেন। এরপরে লি আবার তাকে তার পিয়ানো যেহেতু শেখা রয়েছে সেজন্য তিনি তার বাড়িতেই অনেক মিউজিকের ক্লাস হতো, সেখানেও তিনি শকে কিছু কাজ দেন। এছাড়াও সেই সময়ে বেশ কিছু কোম্পানির অফিসেও তিনি জব ইন্টারভিউ দেন জবের জন্য, এবং এক জায়গায় তিনি জব শুরুও করেন। কিন্তু এই জবে তার বিশেষ ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট যায় লেখালেখির প্রতি। কারণ এই সময় তিনি ব্রিটিশ মিউজিয়াম যে রিডিং রুম সেখানকার তিনি একটি পাস নিয়ে সেখানকার মেম্বার হয়ে যান, এবং এই ব্রিটিশ রিডিং রুমে তিনি অনেক সময় কাটাতে থাকেন, বিভিন্ন লেখালেখি পড়তে থাকেন। এই পড়াশোনার ফলে লেখার প্রতি তার আগ্রহ জন্মায় এবং তিনি 1879-এ প্রথম নভেল লেখা শুরু করেন। রিলিজিয়াস থিমের ওপরে বেস করে ব্ল্যাঙ্ক ভার্সের ওপর একটি স্যাটিরিক্যাল পিস তিনি লেখেন, কিন্তু এই পিস সেই মুহূর্তে একদমই চলে না। কেউই তার এই লেখা প্রকাশ করতে ইচ্ছুক বা রাজি ছিলেন না। তিনি অনেক প্রকাশনী সংস্থার কাছে গিয়েছেন, কিন্তু কেউই তার এই লেখা প্রকাশ করতে চায়নি। এরপরে তিনি আরও 5টা নভেল লেখেন, যেমন ইম্যাচুরিটি, দ্য ইরেশনাল নট, লাভ অ্যামং দ্য আর্টিস্ট, ক্যাসেল বাইরনস প্রফেশন অ্যান্ড আনসোশিয়াল সোশ্যালিস্ট। এই সমস্ত নভেলগুলি তিনি লেখেন, কিন্তু কোনো নভেলই তাকে সেভাবে খ্যাতি এনে দিতে পারেনি, কারণ কোনো নভেলই কোনো প্রকাশনী সংস্থা ছাপতে রাজি ছিল না। যদিও তার এই লাস্ট 4টে নভেল, যার মধ্যে অ্যান আনসোশিয়াল সোশ্যালিস্ট এবং ক্যাসেল বাইরনস প্রফেশন, এই দুটো নভেল টুডে নামক একটি জার্নালে সিরিয়ালি প্রকাশিত হতে থাকে 1884 থেকে 1886 পর্যন্ত, এবং বাকি দুটো নভেল দ্য ইরেশনাল নট এবং লাভ অ্যামং দ্য আর্টিস্ট, এই দুটো নভেল আওয়ার কর্নার নামক একটি জার্নালে সিরিয়ালি প্রকাশিত হতে থাকে 1885 থেকে 1888 পর্যন্ত। কিন্তু এই জার্নালগুলোয় এই নভেলগুলো প্রকাশিত হলেও কোনোরূপ ফিনান্সিয়াল গেইন তার হয়নি। এই সময়টা ছিল তার স্ট্রাগল পিরিয়ড। এই সময় তিনি স্মল পক্সের দ্বারা আক্রান্ত হন, তিনি এই সময় ভেজিটেরিয়ান হয়ে পড়েন, তিনি সমস্ত রূপ ননভেজ ছেড়ে দেন, এবং এই সময় তিনি দাড়িও রাখা শুরু করেন। এবং যদিও এই নভেলগুলো সাকসেসফুল হয়নি, তবুও এর পরেও তিনি আরও 3টে নভেল লেখেন। 1880 নাগাদ, 1880 সাল নাগাদ জেটেটিক্যাল সোসাইটি নামক একটি ডিবেটিং সোসাইটিতে তিনি যোগদান করেন, এবং এখানেই ক্রিটিক উইলিয়াম আর্চারের সাথে তার পরিচয় ঘটে 1882 নাগাদ। একটি লেখা শুরু করার কথাও ভাবেন, যদিও সেটা পরবর্তীকালে বাস্তবায়িত হয়নি। তো এই সময় তিনি আর্চারের সাথে জর্জ হেনরিকে অ্যাড্রেস করা একটি পলিটিক্যাল মিটিংয়ে যোগদান করেন, যেখানে তিনি জর্জের প্রোগ্রেস অ্যান্ড পভার্টি এই ইকোনমিক্যাল লেখাটি পড়ে তিনি খুব ইন্টারেস্ট ফিল করেন ইকোনমিক্সের প্রতি, এবং এসডিএফ এর মিটিং তিনি অ্যাটেন্ড করতে থাকেন। তো এই এসডিএফ এর মিটিং অ্যাটেন্ড করার সময় তিনি কার্ল মার্কসের লেখার সাথে পরিচিত হন, এবং 1883 নাগাদ তিনি কার্ল মার্কসের যে বিখ্যাত লেখা দাস ক্যাপিটাল পড়েন, এবং এটার দ্বারা তিনি উদ্বুদ্ধও হন। তো যেহেতু 1883 নাগাদ জিবি শ কার্ল মার্কসের দাস ক্যাপিটাল পড়েছিলেন, এবং এটি পড়ার ফলে কার্ল মার্কসের দ্বারা তিনি খুবই অনুপ্রাণিত হন, মার্কসের মার্কসিজম থিওরির দ্বারা তিনি খুবই উদ্বুদ্ধ হন। এরপরে 1884 সালে তিনি ফ্যাবিয়ান সোসাইটি যোগদান করেন। এই ফ্যাবিয়ান সোসাইটি ইংল্যান্ডের বর্তমানের যে লেবার পার্টি, সেই লেবার পার্টির ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর ছিল। এই লেবার পার্টির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে ফ্যাবিয়ান সোসাইটি। এই লেবার পার্টির 20টি এইরূপ সোশ্যাল সোসাইটিস ছিল, যারা লেবার পার্টির হয়ে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করত। তো সেই সমস্ত 20টি সোশ্যালিস্ট সোসাইটির মধ্যে ফ্যাবিয়ান সোসাইটি হলো একটি সোসাইটি যেটি লেবার পার্টির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। এই ফ্যাবিয়ান সোসাইটি থেকেই পরবর্তীকালে লেবার পার্টি প্রতিষ্ঠিত, এবং এই ফ্যাবিয়ান সোসাইটি 1895 সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও স্থাপন করে। তো কার্ল মার্কসের লেখা পড়ে তিনি মার্কসিজম থিওরির দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। তবে মার্কসিজম যেমন সমাজে একটা তাৎক্ষণিক চেঞ্জের কথা বলে, অটোক্রেসি থেকে ডেমোক্রেসি, সবার ইকুয়াল পাওয়ার, ইকুয়াল ইকোনমিক স্ট্রাকচার থাকবে, এই ফ্যাবিয়ান সোসাইটি বরং একটা গ্র্যাজুয়াল চেঞ্জের কথা বলে। মানে মার্কসিজম যেমন একটা হঠাৎ চেঞ্জের কথা বলে, ফ্যাবিয়ান সোসাইটি একটা গ্র্যাজুয়াল, ক্রমশ একটা চেঞ্জের কথা বলে। তো জিবি শ এই ধারণাকে সমর্থন করেছিলেন, তাই তিনি পরবর্তীকালে ফ্যাবিয়ান সোসাইটি যোগদান করেন। যাই হোক, উইলিয়াম আর্চারের সাথে তার দেখা হওয়ার পরে তারা দুজনে কোলাবোরেটিভ ওয়ার্ক, একটা নাটক লেখার কথা ভাবেন, কিন্তু সেই জিনিস বাস্তবায়িত হয়নি। ফলে সেই যে নাটক দ্য উইডোয়ার্স হাউস, এটি কখনো কমপ্লিট হয়নি। যদিও পরবর্তীতে 1892 নাগাদ ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার সোসাইটি এই নাটকের প্রয়োজনীয়তা অনুভব করে, তখন এই নাটক কমপ্লিট হয়েছিল। কিন্তু প্রারম্ভিক পর্যায়ে যখন আর্চারের সাথে তিনি মিলিত প্রয়াসে এই
নাটক লিখবেন স্থির করেন, এই নাটক কিন্তু কমপ্লিট হয়ে ওঠেন। তো এ যাবৎ 1885 থেকে 1892 নাগাদ তিনি বিভিন্ন পাবলিকেশনের হয়ে কাজ করেছেন। তিনি মিউজিক অ্যান্ড ড্রামা ক্রিটিক হিসেবে কাজ করেছেন একটি পাবলিকেশনে, যার নাম ছিল দ্য স্টার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এবং এই সময় নাগাদ যেহেতু তিনি ফ্যাবিয়ান সোসাইটির সাথে যুক্ত ছিলেন, তো সেই সোসাইটির বিভিন্ন সম্মেলনে তিনি লেকচার দেন এবং এর ফলে তার শার্প উইট এবং স্পষ্ট ওপিনিয়নের জন্য তিনি ক্রমশ পরিচিত হতে থাকেন। এবং তিনি সে সময় প্যাম্পলেট বা পুস্তিকা লেখাতেও কন্ট্রিবিউট করে থাকেন। প্যাম্পলেট হচ্ছে ছোট বুক, যেগুলো ছোট বই, পুস্তিকা বলে সেগুলোকে, বড় বইকে আমরা পুস্তক বলি, এবং ছোট যেগুলো সেগুলোকে প্যাম্পলেট বলে। এবং তার এই ফ্যাবিয়ান সোসাইটিতে যোগদান এবং সোসাইটির হয়ে বিভিন্ন সম্মেলনে লেকচার, যেটা তাকে জনপ্রিয় করে তুলেছিল, এগুলো, এই সমস্ত লেকচারগুলো তার ড্রামাগুলোকে সমাজের সমালোচনার মাধ্যম হিসেবে ব্যবহার করার যে স্কিল, সে স্কিল ডেভেলপ করতে তাকে অনেকটাই সাহায্য করে। কারণ তিনি তার ড্রামাগুলোকে সোশ্যাল ক্রিটিকের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। সোশ্যাল ক্রিটিক মানে সামাজিক যে রীতিনীতি, সামাজিক যে পদ্ধতি, সমাজের যে দুর্বলতা, অন্যায়, সমস্যা, এগুলোকে চিহ্নিত করে সেগুলো পরিবর্তনের জন্য যে সমালোচনা, সেটাকে সোশ্যাল ক্রিটিসিজম বলে। তো শয়ের ড্রামা সবসময় এই সোশ্যাল ক্রিটিসিজমগুলো তুলে ধরতো। তাই বলা হয়েছে তিনি যখন এই ফ্যাবিয়ান সোসাইটির বিভিন্ন সম্মেলনে বক্তৃতা দিতেন, তো তার এই ফ্যাবিয়ান সোসাইটিতে যোগদান তার ড্রামাগুলোকে সোশ্যাল ক্রিটিসিজমের মাধ্যম হিসেবে ব্যবহার করার তার যে স্কিল, সেই স্কিলকে ডেভেলপ করতে সাহায্য করে। এবং এই সময় 1891 এর পাশাপাশি সময়, মানে 1880-র শেষের দশকের দিকে, লন্ডনের নাট্য জগতে একজন নরওয়েজিয়ান প্লেরাইট হেনরিক ইবসেনের উদ্ভব শুরু হয়েছিল। ফলে জর্জ বার্নার্ড শ হেনরিক ইবসেনের লেখা পড়েন এবং শয়ের ওপরে হেনরিক ইবসেনের প্রধান প্রভাব শুরু হয়। তিনি ইবসেনের দ্বারা খুবই ইনফ্লুয়েন্সড হন এবং 1891 সালে ইবসেনের ধারণার দ্বারা প্রভাবিত হয়ে তিনি তার এসে বা প্রবন্ধ দ্য কুইন্টেসেন্স অফ ইবসেনিজম প্রকাশ করেন। 1890 সালে প্রদত্ত একটি বক্তৃতার উপরে ভিত্তি করে এই প্রবন্ধটি ইবসেনের কাজ এবং ব্রিটিশ সমাজে এর প্রভাব বিশ্লেষণ করে। বিশেষ করে এই প্রবন্ধটি সামাজিক ভণ্ডামিকে চ্যালেঞ্জ করার জন্য ইবসেনের শক্তিশালী একটা চরিত্রের বিষয়বস্তুর উপরে আলোকপাত করে। ফলে এই কুইন্টেসেন্স অফ ইবসেনিজমের মাধ্যমে তার যে সাহিত্যিক প্রতিভা, কারণ তিনি নভেল লিখছিলেন এর আগে, তার সেই সাহিত্যিক প্রতিভা একটা নতুন দিকে মুভ করে, এসে লেখার দিকে। তার এই এসেগুলিও কিন্তু অনেক পরেই সফল হয়েছিল। নভেল থেকে এসের দিকে তিনি যে মুভটা নিয়েছিলেন, এটাতেও তিনি কিন্তু প্রথম পর্যায়ে সফল হন। এর ফলে তিনি 1892 নাগাদ মুভ টুয়ার্ডস প্লে রাইটিং, নাটক লেখার দিকে মনোনিবেশ করেন এবং তার প্রথম 3টে নাটক, উইডোয়ার্স হাউস, দ্য ফিলান্ডার অ্যান্ড মিসেস ওয়ারেন্স প্রফেশন, এই 3টে নাটক তিনি লেখেন। সেই উইডোয়ার হাউস, যেটা তিনি আর্চারের সঙ্গে লিখবেন বলেছিলেন, সেটা তিনি কমপ্লিট করেন এবং সঙ্গে আরো 2টো নাটক, ফিলান্ডার এবং ওয়ারেন্স প্রফেশন লেখেন। এই ওয়ারেন্স প্রফেশন আবার ব্রিটিশ সেন্সর বোর্ড ব্যান করে দিয়েছিল, 1926 পর্যন্ত এটা প্রকাশিত হতে দেয়। তো এই 3টি নাটক তিনি প্রথম দিকে লেখেন, যদিও এই 3টি নাটক কোনো রূপ সাকসেস পায়নি। তারপরে আসে 1994 সাল, যেই সালে তিনি লেখেন আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই লেখাটি প্রথম প্লে লেখাতে তাকে সফলতা এনে দেয়, সাফল্য এনে দেয়। এটা একটা দারুণ প্লে, তোমাদের সিলেবাসেও রয়েছে, বোথ 9, 10 এবং 11, 12। আশা করছি এটার উপরেও আমি ভিডিওস বানাবো, তো তখন এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, এখন আর আলোচনা করছি না। এরপরে তিনি আরো অনেক প্লে লেখেন, ক্যান্ডিডা, ইউ নেভার ক্যান টেল, এই সমস্ত কিছু। তবে এই আর্মস অ্যান্ড দ্য ম্যান তাকে সব থেকে বেশি খ্যাতি এনে দেয়, প্রথমবারের জন্য তাকে একটা হিউজ সাকসেস এনে দেয়। এর ফলে তিনি একটা পরিচিত মুখ হয়ে ওঠেন নাট্য জগতে। কিন্তু আর্মস অ্যান্ড দ্য ম্যান সেই রূপ সফলতা এনে দিলেও এবং এর পরেও তিনি ভালো ভালো প্লে, যেমন ক্যান্ডিডা, ম্যান অফ ডেস্টিনি, ইউ নেভার ক্যান টেল, এই সমস্ত প্লে লিখলেও কোনো প্লেই কিন্তু তাকে আর্থিকভাবে সফলতা এনে দেয়নি। সাফল্য এসেছিল নাট্যকার হিসেবে, কিন্তু আর্থিক দিক থেকে, ইকোনমিক্যালি, কোনো প্লে কিন্তু তাকে সেই সচ্ছলতা এনে দিতে পারেনি তখনো পর্যন্ত। 1897-এ শয়ের লেখা একটি নাটক আসে, দ্য ডেভিলস ডিসাইপল, এবং এটাই হলো সেই প্রথম নাটক যেটি তাকে ইকোনমিক্যালি অনেকটা সাকসেস এনে দেয়। এই নাটকের ফলে তিনি আর্থিকভাবেও সফল হয়ে পড়েন এবং নাট্যকার হিসেবে তার নাম প্রতিষ্ঠিত হয়। এরপরে 1898 খ্রিস্টাব্দে প্লেস প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট প্রকাশিত হয় এবং এই 1898 সালেই তিনি বিয়ে করেন চার্লট পাইন টাউনসেন্ড নামে এক ধনী মহিলাকে। তাদের বিবাহিত জীবন খুবই সুখের ছিল, যদিও তাদের কোনো সন্তান ছিল না, তবুও তার স্ত্রীর সাথে খুবই খুশি ছিলেন স্ত্রীর মৃত্যু পর্যন্ত। 1943-এ তার স্ত্রীর মৃত্যু হয়, তো স্ত্রীর মৃত্যু অবধি তিনি কিন্তু স্ত্রীর সাথে তার যে সাংসারিক জীবন, সেটাতে খুবই খুশি ছিলেন।
তার সাংসারিক জীবন খুবই পিসফুল ছিল। তো নাট্যকার হিসেবে আর্থিকভাবেও সফল হয়ে যাওয়ার পরে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। জন বুলস আদার্স আইল্যান্ড নামে তার একটি নাটক কিং এডওয়ার্ড সেভেনও দেখতে আসে। ফলে তিনি ইংল্যান্ডের সাহিত্য জগতে, বিশেষ করে নাট্য জগতে একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এরপরে 1903 সালে আসে তার সব থেকে বিখ্যাত যে নাটক ম্যান অ্যান্ড সুপারম্যান। এটা খুবই ফেমাস হয়, শয়ের লেখা সমস্ত নাটকগুলির মধ্যে এটা খুবই বিখ্যাত হয়ে ওঠে। এছাড়াও এর পরে পরে তিনি আরো অনেক নাটক উপহার দেন আমাদেরকে, যেমন 1912 সালে তার লেখা পিগম্যালিয়ন প্রকাশিত হয়। এটাও ছিল দারুণ একটা ড্রামা। এইরকমই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে এবং পরে তিনি অনেক প্লে লেখেন এবং তার লেখার মাধ্যমে তিনি তার জেনারেশনের ব্রিটিশ ড্রামাটিস্টদের মধ্যে একজন অসামান্য প্লে রাইট হয়ে ওঠেন। মানে বলতে গেলে ইংল্যান্ডের সাহিত্য জগতের কেন্দ্রস্থলের একদম রাজা হয়ে ওঠেন তিনি, এবং তার এই খ্যাতি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে এবং পরে এই সমগ্র সময় জুড়েই তার এই খ্যাতি বিরাজ করে। এই মহান নাট্যকার 1925 সালে নোবেল প্রাইজ পান। সাহিত্য জগতে তার বিশিষ্ট অবদানের জন্য তিনি 1925 সালে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। কিন্তু নোবেল পুরস্কার পেলেও তার পেন কিন্তু থেমে যায়নি। নোবেল পুরস্কারের পরেও তিনি দ্য অ্যাপল কার্ট, দ্য ভিলেজ ওয়েইং, অন দ্য রকস, এই সমস্ত আরো অনেক নাটক তিনি উপহার দিয়েছেন পাঠ্য সমাজকে। তো নোবেল প্রাইজ পাওয়ার পরবর্তী বছরে 1926 সালে তিনি বিবিসির সাথেও, বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন, এর সাথেও তিনি যুক্ত হন। তিনি বিবিসিতে বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ করতেন, বক্তৃতা দিতেন, বিভিন্ন অনুষ্ঠানে তিনি তার অবদান রাখতেন। বিবিসিতে তিনি 1926-এ উচ্চারণ সংক্রান্ত ছোট উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। বিবিসিতে তিনি কোনো পেশাগত পদে যুক্ত ছিলেন না, কিন্তু বিবিসির উচ্চারণ সংক্রান্ত ছোট যে উপদেষ্টা কমিটি ছিল সেখানকার তিনি সদস্য ছিলেন। তিনি উচ্চারণ সংক্রান্ত বিষয়ের উপরে বক্তৃতা দিতেন, এমনকি উচ্চারণ সম্পর্কে তিনি পরামর্শও দিতেন। এবং 1934 নাগাদ তিনি বিবিসির সাধারণ উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে ওঠেন। এই বিবিসিতে যুক্ত থাকাকালীন তিনি যে বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ করতেন, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিতেন, সেরূপই একটি বক্তৃতার অংশ ছিল আমাদের আজকের এই পাঠ্য বিষয় যে প্রবন্ধ ফ্রিডম। তিনি যখন বিবিসিতে ছিলেন তখন তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাই পরবর্তীকালে প্রকাশিত হয়, যেটা আমরা আজ এসে আকারে পড়ছি। মানে তার যে প্রথমের দিকে যে এসে জীবন, মানে যখন তিনি এসে লেখালেখি করছিলেন তখনের সাথে কিন্তু আমাদের এই এসের কোনো যোগাযোগ। তিনি যখন বিবিসিতে যুক্ত হন 1926 সালে, তখন বিবিসির এক বক্তৃতায় তিনি একবার একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাই পরবর্তীকালে প্রকাশিত হয়, যেটা আজ আমাদের পাঠ্য বিষয়। বোঝা গেছে? এই বিবিসির সাথে যুক্ত হওয়ার ফলে এই বিবিসি কিন্তু শয়ের অনেক নাটক সম্প্রচার করেছিল। ফলে বিবিসির সাথে যুক্ত হওয়াতে আটলান্টিকের উভয় তীরে, মানে আমেরিকাতে এবং ইউরোপে, ইংল্যান্ডে তার যে পরিচিতি সেটা বিস্তৃত হয়। মানে বিবিসির সাথে তার এই সম্পর্কটা তাকে আটলান্টিকের উভয় তীরে, আমেরিকাতে এবং ইংল্যান্ডে বা ইউরোপে দুদিকেই সুপরিচিত ব্যক্তিত্বে পরিণত হতে সাহায্য করেছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই তিনি সোভিয়েত সোশ্যালিজমকেও সাপোর্ট করেছিলেন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি কিন্তু পলিটিক্যাল সমস্ত বিষয়ে কমেন্টস করতেন এবং বিভিন্ন জার্নালে তিনি লেটার আকারে লেখা পাঠাতেন। তার জীবনকালে তিনি আমাদেরকে 50টারও বেশি, প্রায় 60টা মতো তিনি প্লে উপহার দিয়েছিলেন। তার শেষ প্লে ছিল সেক্স ভার্সেস স, সেক্স SHAKES, সেক্স ভার্সেস স। যদিও এটা একটা 10 মিনিটের পাপেট প্লে ছিল। পাপেট মানে ওই পুতুল নাচ। এটা 1949 সালে প্রথম পারফর্ম হয়েছিল। 1943-এ শয়ের স্ত্রী মারা যান এবং 1948 নাগাদ তিনি তার বাড়িতে যখন ছিলেন পড়ে গিয়েছিলেন হঠাৎ, এবং তারপর থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং শেষমেশ 1950 সালের 2 নভেম্বর 94 বছর বয়সে এই মহান নাট্যকার মৃত্যুবরণ করেন এবং তার পেছনে ছেড়ে যান 3,67,000 পাউন্ডের এক বিশাল সম্পত্তি। এবং শুধু তাই নয়, এই বিখ্যাত নাট্যকার তার লেখার মাধ্যমে আধুনিক যে নাটক, সেই নাটকের ভিতও রচনা করে দিয়ে যান। বোঝা গিয়েছে? আশা করি জর্জ বার্নার্ড শয়ের জীবন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি। এরপর আলোচনা করব আমাদের যে আজকের আলোচ্য বিষয় ফ্রিডম, সেটি নিয়ে। যেটা বলেছিলাম, এই ফ্রিডম প্রকৃতপক্ষে তিনি এসে আকারে লেখেননি। তিনি যখন বিবিসিতে যুক্ত ছিলেন তখন একটি বক্তৃতায়, মানে একটি টকে, একটি রেডিও টক তিনি একবার বক্তৃতা দেন এবং সেই বক্তৃতাই পরবর্তীকালে প্রকাশিত হয়। এই যে বলা হয়েছে, দিস এসে ইজ অ্যাকচুয়ালি সজ রেডিও টক গিভেন বাই হিম অন জুন 18, 1935। 18 জুন 1935-এ তিনি বিবিসিতে একটি রেডিও টক করেন। সেই রেডিও টকে তিনি যেটা বলেন সেটাই পরবর্তীকালে এই ফ্রিডম হিসেবে প্রকাশিত হয়। তাহলে কম্পোজিশন বলতে গেলে 18 জুন 1935 হবে। তো 18 জুন বিবিসির রেডিও টকে যে বক্তৃতাটা দিয়েছিলেন সেটা 26 জুন 1935-এ বিবিসি কর্তৃক একটি উইকলি ম্যাগাজিন প্রকাশিত হতো, দ্য লিসনার, সেটাতে
প্রকাশিত হয়। এই লিসনার উইকলি ম্যাগাজিনটা 1929 সালে গঠিত হয় এবং 1991 পর্যন্ত এটা চলতে থাকে। 1991 পরে এটা বন্ধ হয়ে যায়। তো এই লিসনারে প্রথম শয়ের ওই রেডিও টকটা 26শে জুন প্রকাশিত হয় এবং পরবর্তীকালে 1936-এ আবারও ফ্রিডম নামে একটি অ্যানার্কিস্ট নিউজ পেপার, মানে একটি নৈরাজ্যবাদী নিউজ পেপার বা ওয়েবসাইট বা সেমি জার্নালে এটি আবারও প্রকাশিত হয়। এই ফ্রিডম যে সেমি জার্নালটি, এটা 1886 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1828 পর্যন্ত এটা প্রকাশিত হতে থাকে এবং 1828-এর পরে এটা ক্ষণিক সময়ের জন্য বন্ধ হয়ে যায় এবং 1936 সালে আবারও এটা জেগে ওঠে যখন স্প্যানিশ ওয়ার চলছিল। তো সেই সময় যখন এটি পুনরায় জেগে ওঠে, সেই ফ্রিডম সেমি জার্নালে এই ফ্রিডম এসেটি শয়ের ওই 18 জুন 1935-এর ওই রেডিও টকটা আবারও প্রকাশিত হয়। বোঝা গেছে? তাহলে প্রথম প্রকাশিত হয় 26শে জুন 1935-এ দ্য লিসনার উইকলি ম্যাগাজিনে, যেটা বিবিসি কর্তৃক প্রকাশিত, এবং দ্বিতীয়বার প্রকাশিত হয় 1936-এ ফ্রিডম নামে একটা অ্যানার্কিস্ট নিউজ পেপার বা সেমি অ্যানুয়াল জার্নাল। তো এবারে দেখবো এই ফ্রিডম যে এসেটা, যেটা আমরা পড়বো, সেটার মূল বিষয়বস্তু কি, মানে শ সেই রেডিও টকে এই বিষয়ে কি বলেছিলেন। ফ্রিডম বাই জর্জ বার্নার্ড শ is a short essay in which the playwright and critic examines the concept of freedom, challenging conventional beliefs and offering a provocation of an satirical perspective. এই বক্তৃতায় তিনি স্বাধীনতা সম্পর্কে একটি ধারণা দেন। তিনি বলেন, প্রকৃত স্বাধীনতা বলে কিছু হয় না, প্রকৃত স্বাধীনতা একটা ভ্রম। এই পৃথিবীতে কোনো মানুষই প্রকৃতভাবে স্বাধীন নয়, কারণ অন্যের গোলামি যদি কেউ নাও করে থাকে, মানুষকে দাসত্ববৃত্তি করতেই হয়। এই দাসত্ব অর্থে তিনি আবার দুটো দিকের কথা বলেছেন। একটা হচ্ছে ম্যান টু ম্যান, মানে মানুষের আন্ডারে কাজ করা, মানুষের গোলামি করা, মানুষের দাসত্ববৃত্তি করা, আর একটা হচ্ছে স্লেভারি টু নেচার, প্রকৃতির দাসত্ব করা। তাহলে কোনো মানুষ যদি মানুষের দাসত্ববৃত্তি নাও করে, কোনো মানুষের আন্ডারে নাও খেটে থাকে, তাকে কিন্তু নেচারের দাসত্ববৃত্তি করতেই হবে। মানে নিত্যদিনকার যে খাওয়া, স্নান করা, পরিষ্কার থাকা, ঘুমোনো, এই যে দাসত্ববৃত্তিগুলো, এগুলো করতেই হবে। এগুলো না করে সে কিন্তু পারবে না। তাহলে নেচারের এই যে দাসত্ববৃত্তি, এটা তো করতেই হচ্ছে। তাহলে পারফেক্টলি ফ্রি আর কে রয়েছে এই পৃথিবীতে, এটাই তিনি বলেছেন। আবার তিনি মেয়েদের ক্ষেত্রে এই দাসত্ববৃত্তি যে দ্বিগুণ, সেটাও বলে, কারণ পুরুষদের মতো মেয়েরাও এই সমস্ত দাসত্ববৃত্তির শিকার। উপরন্তু তাকে আবার সন্তান জন্ম দেওয়ার যে প্রসেস, সেটার আন্ডারে যেতে হয়। ফলে তার পক্ষে এই দাসত্ব কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এছাড়াও তিনি সমাজের ধনী শ্রেণী কর্তৃক দরিদ্র শ্রেণীদের যে শোষণ, সেটাও তিনি তুলে ধরেছেন এখানে। ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা নিয়ে বলেছেন। এছাড়াও গণমাধ্যমের দ্বারা গণতন্ত্রের যে একটা মিথ্যা চিত্রায়ন গণমাধ্যম যেটা তুলে ধরে, সেটাও তিনি বলেছেন। প্রকৃতির প্রতি মানুষের দাসত্ব, মানুষের প্রতি মানুষের দাসত্বের মধ্যে পার্থক্য তিনি দেখিয়েছেন। দাস প্রথার অবসান ঘটাতে কার্ল মার্কস এবং টমাস মোরের বক্তব্যকে তিনি তুলে ধরেছেন। জনসাধারণের মগজ ধোলাইয়ের ক্ষেত্রে সংবাদপত্র এবং এই নেতা মন্ত্রীদের ভূমিকার কথা তিনি বলেছেন। সমাজের যে অযৌক্তিক শ্রেণী কাঠামো, সেটা নিয়ে তিনি বলেছেন। দাসত্বের প্রয়োজনীয়তার উপরে তিনি বিদ্রূপ করেছেন। আবার দাসত্বের অনিবার্যতা এবং দাসত্ব অমান্য করার যে পরিণতি, সেটাও তিনি বলেছেন। অর্থের যথাযথ ব্যবহার সম্পর্কে মানুষকে শেখানোর জন্য তিনি শিক্ষার প্রয়োজন যে, সেটাও বলেছেন। এই দাসত্ব বৃত্তি যাতে মানুষকে না করতে হয়, সমাজে যাতে একটা সুষ্ঠু শ্রেণী কাঠামো, অর্থনৈতিক কাঠামো তৈরি হয়, এর জন্য অর্থের যে যথাযথ ব্যবহার মানুষকে শিক্ষা নিতে হবে, সেই শিক্ষার প্রয়োজনীয়তা, মানে অর্থের ব্যবহার সম্পর্কে শেখানোর যে শিক্ষা, সেই শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলে। এই সমস্ত কিছু আলোচনার পরে তিনি লিসনার্সদেরকে, এটা তো একটা বক্তৃতা ছিল, তাই তিনি লিসনারদের উদ্দেশ্যে, যারা শুনছিলেন তাদের উদ্দেশ্যে দুটি বিকল্প দিয়ে তিনি তার এই বক্তৃতাটি শেষ করেছিলেন। কি দুটি বিকল্প তিনি দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে দিনে টানা 8 ঘন্টা কাজ এবং 45-এর সময়ে রিটায়ারমেন্ট নেওয়া, এবং দিনে 4 ঘন্টা কাজ এবং কোনো রিটায়ারমেন্ট নয়, 70 বছর পর্যন্ত সুষ্ঠুভাবে কাজ করে যাওয়া। এই দুটোর কোনটা তোমরা চাও, কোনটা তোমাদের পছন্দ, এই দুটোর মধ্যে তোমরা কোনটা চুজ করবে? এবং ব্যঙ্গাত্মকভাবে তিনি তার শ্রোতাদেরকে, তাদের স্ত্রীদের কাছে এই দুটো অপশনের মধ্যে কোনটা তাদের পছন্দ, সেই পছন্দের কথাটি বলতে বলেন। তো এই বলে তিনি তেনার ওই বক্তৃতাটি কমপ্লিট করেন, যেটা তিনি ওই বিবিসির রেডিও টকে দিয়েছিলেন, যেটাই আজকে আমরা এশে আকারে পড়ব। তো বোঝা গেল এই ফ্রিডম কি এবং এর বিষয়বস্তু কি, এবং শ এটা কোন পারপাসে লিখেছিলেন, কবে লিখেছিলেন এবং কবে প্রকাশিত হয়েছিল। আশা করি এই সমস্ত কিছু সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা জন্মেছে তোমাদের। তো এই এসেটাকে একটা সামারি আকারে যদি কিছু পয়েন্টে লিখি, তাহলে বলবো ফলস নোশনস অফ ফ্রিডম, ইকোনমিক ডিপেন্ডেন্স, ফিয়ার অফ ফ্রিডম, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সিস্টেম, আর
আয়রনি অ্যান্ড উইট। সামারাইজ করলে এটাই দাঁড়াবে এই এসের সারাংশ। এই এসের থিমগুলোকে যদি পয়েন্ট আউট করি তাহলে বলবো ফ্রিডম ভার্সেস সিকিউরিটি, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স, হাইপোক্রেসি অফ পলিটিক্যাল রেটরিক অ্যান্ড ক্রিটিক অফ ক্যাপিটালিস্ট সোসাইটি। তো এই এসের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো চলো ডিরেক্ট লাইন বাই লাইন টেক্সটটা শুরু করছি। তো বলা হয়েছে হোয়াট ইজ আ পারফেক্টলি ফ্রি পারসন। এই বক্তৃতার প্রধান বিষয় হিসেবে দাবি করেছেন যে প্রকৃত স্বাধীনতা একটা ভ্রম, কেউই কোনোদিনও প্রকৃত অর্থে স্বাধীন নয়। তাই তিনি প্রথমেই একটা প্রশ্ন করেছেন, হোয়াট ইজ আ পারফেক্টলি ফ্রি পারসন। প্রকৃত স্বাধীন মানুষ বলতে কি বোঝায়? হোয়াট ইজ আ পারফেক্টলি ফ্রি পারসন, পরম স্বাধীন বা প্রকৃত স্বাধীন মানুষ বলতে কি? এভিডেন্টলি মানে স্পষ্টতই বা বলতে গেলে আ পারসন হু ক্যান ডু হোয়াট হি লাইকস, হোয়েন হি লাইকস অ্যান্ড হোয়ার হি লাইকস। তারপরে তিনি এটার আবার ব্যাখ্যাও করেছেন। প্রথমে তিনি প্রশ্ন করলেন যে প্রকৃত স্বাধীন মানুষ কে। তারপরে তিনি আবার বলছেন যে স্পষ্টতই সে যে কিনা করতে পারে যেটা সে পছন্দ করে, যখন সে পছন্দ করে এবং যেখানে সে পছন্দ করে। মানে একজন মানুষ যেটা করতে পছন্দ করে, যখন করতে পছন্দ করে, যেখানে করতে পছন্দ করে, সেটাই যদি সে করতে পারে তবেই সে একজন ফ্রি পারসন। অর ডু নাথিং অ্যাট অল ইফ হি প্রেফার্স ইট, বা ডু নাথিং কোনো কিছুই করতে না অ্যাট অল ইফ হি প্রেফার্স যদি সে পছন্দ করে। তাহলে যদি সে চায় তাহলে যখন যেখানে এবং যা সে করতে চায় সেটা যেন করতে পারে, এবং যদি সে নাও চায় কোনো কিছু করতে সেটাও যেন সে পারে, তবেই সেই ব্যক্তিটা হবে একজন পারফেক্টলি ফ্রি পারসন, প্রকৃত স্বাধীন ব্যক্তি। ওয়েল দেয়ার ইজ নো সাচ পারসন, এখানে গুরুত্ব আরোপ করে বুঝিয়েছেন যে এরূপ কোনো ব্যক্তি হয় না। দেয়ার ইজ নো সাচ পারসন, ওখানে ওরূপ কোনো ব্যক্তিই নেই, মানে এরূপ কোনো ব্যক্তিই নেই তিনি বলে দিয়েছেন। অ্যান্ড দেয়ার নেভার ক্যান বি এনি সাচ পারসন, এবং এরকম কোনো ব্যক্তি সেখানে থাকতে পারে না, মানে এরকম কোনো স্বাধীন ব্যক্তি তো নেই, কারণ এরকম কোনো স্বাধীন ব্যক্তি হতেই পারে না। এরকম ভাবে পরম স্বাধীন কেউ হতেই পারে না। প্রত্যেক ব্যক্তিকে কোনো না কোনো দাসত্ব বৃত্তি তো করতেই হয়। কি দাসত্ব বৃত্তি? যদি না ম্যান টু ম্যান করে তাহলে ম্যান টু নেচার তো করতেই হয়। হোয়েদার উই লাইক ইট অর নট, তাহলে তিনি বলেছেন যে আমরা পছন্দ করি বা না করি এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে যে প্রকৃত অর্থে কেউই স্বাধীন নয়, কারণ প্রকৃত স্বাধীন কখনো মানুষ হতেই পারেন, এটা আমরা পছন্দ করি বা নাই করি। উই মাস্ট অল স্লিপ ফর 1/3 অফ আওয়ার লাইফ টাইম, আমাদেরকে অবশ্যই ঘুমোতে হবে আমাদের জীবনকালের 1/3। ওয়াশ অ্যান্ড ড্রেস অ্যান্ড আনড্রেস উই মাস্ট স্পেন্ড আ কাপল অফ আওয়ার্স ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। তাহলে ওয়াশ অর্থে এখানে হ্যাভ বাথ, স্নান করার কথা বলেছে, নিজেকে পরিষ্কার করার, নিজের দেহ পরিষ্কার করার কথা বলা হয়েছে। অ্যান্ড ড্রেস, পোশাক পরিধান করতে হবে, এবং আনড্রেস, আবার আনড্রেস হতে হবে, খুলতে হবে। তাহলে নিজেদেরকে পরিষ্কার রাখা, ড্রেস পরা, ড্রেস খোলা, চেঞ্জ করা, এই সমস্ত কাজগুলোকে তো আমাদেরকে করতেই হবে, এবং এগুলোর পেছনেই তো আমাদের জীবনের 1/3 পেরিয়ে যায়। উই মাস্ট স্পেন্ড কাপল অফ আওয়ার্স, আমাদেরকে অবশ্যই খরচ করতে হবে কাপল অফ আওয়ার্স মানে জোড়া ঘন্টা, মানে 2 ঘন্টা, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, খেতে এবং পান করতে। তাহলে 2 ঘন্টা তো আমাদের খেতে এবং পান করতেই পেরিয়ে যাচ্ছে। উই মাস্ট স্পেন্ড, আমাদেরকে অবশ্যই খরচ করতে হবে বা দিতে হবে সময়, নিয়ারলি অ্যাজ মাচ মানে পুরো কাছাকাছি, মানে ঠিক ততটা যতটাই, মানে আগে যতটা উল্লেখ করেছেন কতটা, 2 ঘন্টা। ইন গেটিং অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য। তাহলে 2 ঘন্টা খরচ করতে হবে আমাদেরকে ইটিং ড্রিঙ্কিং এর জন্য, আবার প্রায় কাছাকাছি, মানে ওই 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য। ফর হাফ দ্য ডে we are slaves to necessity which we cannot shirk, shirk মানে হচ্ছে অ্যাভয়েড, এড়িয়ে চলা। তাহলে বলছে ফর হাফ দ্য ডে, দিনের অর্ধেকটা সময় বা অর্ধেকটা দিন, we are slaves, আমরা হই দাস, টু নেসেসিটিস, প্রয়োজনীয়তার। নেসেসিটিস বলতে আমাদের যে এসেনশিয়াল রিকোয়ারমেন্টস, মানে আমাদের যে প্রয়োজনীয় চাহিদা সেগুলোর কথা বলা হয়েছে। তো এখানে বলেছেন যে অর্ধেকটা দিন তো আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদার কাছে দাস, আমাদের প্রয়োজনীয় চাহিদার দাসত্ব বৃত্তি করতে হয় আমাদেরকে। কোনগুলো প্রয়োজনীয় চাহিদা? এই যে স্নান করা, খাওয়া, রেস্ট নেওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এই সমস্ত কিছু। হুইচ উই ক্যানট সিক, এটা তো আর আমরা অ্যাভয়েড করতে পারি। হোয়েদার উই আর মোনার্কস উইথ 1000 স্লেভস
or humble laborers with no servants but their wives। সে আমরা যদি মোনার্কসও হই না কেন, মানে মাইটি কিংসও হই না কেন, যে আমরা বড় রাজাও হই না কেন, যে রাজার 1000 স্লেভস রয়েছে, 1000 দাস রয়েছে বা ভৃত্য বা চাকর রয়েছে, বা হাম্বল লেবারার্স মানে গরিব শ্রমিকই হই না কেন, উইথ নো সার্ভেন্ট যার কোনো চাকর নেই, বাট ওয়াইফ কিন্তু ওয়াইফ রয়েছে, মানে সে আমরা যদি খুব বড় রাজাও হই না কেন যার 1000টা চাকর রয়েছে, বা গরিব একজন শ্রমিক বা কর্মচারী হই না কেন যার একদমই কোনো চাকর নেই শুধু স্ত্রী ছাড়া, মানে স্ত্রী ছাড়া তার কেউ নেই, স্ত্রী তার যাবতীয় কাজকর্মগুলো যেগুলো প্রয়োজন সেগুলো তার হয়ে জাস্ট করে দেয়। এখানে ওয়াইফসের দ্বারা কিন্তু একটা খোঁচাও দিয়ে দিয়েছেন। বিবাহিত জীবনে স্ত্রীরা যে স্বামীদের দাসত্ব বৃত্তি করে, স্বামীদের হয়ে কাজ করে, এটাও তিনি একটু খোঁচা মেরে বুঝিয়েছেন। তাই তিনি বলেছেন যে আমাদেরকে তো দিনের অর্ধেকটা সময় প্রকৃতির দাসত্ব করতেই হয়, সে আমরা যত বড় রাজাই হই না কেন যার 1000টা চাকর আছে, বা যত গরিব শ্রমিকই হই না কেন যার কোনো চাকর নেই, শুধু স্ত্রী রয়েছে। ন্যাচারাল স্লেভারিগুলো মানে এই খাওয়া, পরিষ্কার হওয়া, ড্রেস পরা, ঘুমোনো, এই জিনিসগুলো তো আমাদেরকে করতেই হয়, এগুলো তো আর আমাদের হয়ে অন্য কেউ করবে না। তাহলে এগুলো করা মানে কি আমরা নেচারের কাছে স্লেভ, আর এগুলো করতে হাফ দিন পেরিয়ে যায়। তাই তিনি এটা বলেছেন। অ্যান্ড দ্য ওয়াইফস মাস্ট আন্ডারটেক দ্য অ্যাডিশনাল হেভি স্লেভারি অফ চাইল্ড বিয়ারিং ইফ দ্য ওয়ার্ল্ড ইজ স্টিল টু বি পিপলড। এবং সেই স্ত্রীদেরকে মাস্ট আন্ডারটেক, তাদেরকে অবশ্যই নিতে হবে দ্য অ্যাডিশনাল হেভি স্লেভারি, এই অতিরিক্ত চাপযুক্ত দাসত্বটা। কিসের? অফ চাইল্ড বিয়ারিং মানে গিভিং বার্থ টু চিলড্রেন, সন্তান জন্ম দেওয়ার, সন্তান ক্যারি করার। ইফ দ্য ওয়ার্ল্ড ইজ স্টিল টু বি পিপল, যদি এই বিশ্বটাকে জনগণময় করে রাখতে হয়, তাহলে সবাইকে তো এই ধরনের ন্যাচারাল স্লেভারিগুলো, নেচারের এই দাসত্বগুলো, খাওয়া, পরিষ্কার থাকা, ড্রেস পরা, রেস্ট নেওয়া, এগুলো তো করতেই হবে। এগুলোর পেছনেই তো দিনের অর্ধেক সময় পেরিয়ে যাচ্ছে। তাহলে মনুষ্য সমাজে পুরুষরা তো এটা করছেই, পাশাপাশি স্ত্রীরাও করছে, কিন্তু স্ত্রীদের আবার এক্ষেত্রে ডাবল স্লেভারি হয়ে যাচ্ছে। কিরকম? তারা এই সমস্ত স্লেভারিগুলোর পাশাপাশি তাদেরকে আবার সন্তান প্রসব করার, সন্তান ধারণ করার একটা অ্যাডিশনাল স্লেভারি করতে হচ্ছে, যার ফলে এই সমগ্র জগতে মানুষের অস্তিত্ব রয়েছে। কারণ তারা সন্তান উৎপাদন বন্ধ করে দিলে জগতে আর মানুষ থাকবে না, মানুষের সৃষ্টিই হবে না। তাই বলেছে যে এই সমস্ত স্লেভারির পাশাপাশি ওয়াইফসদেরকে চাইল্ড বিয়ারিং এর স্লেভারিটাও করতে হয়, মানে তাদের ক্ষেত্রে ডাবল স্লেভারি হয়ে যাচ্ছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। সমগ্র এসেটা একটা ক্লাসে অবশ্যই করব না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তাহলে। তাই আগের টেক্সটগুলোর মতোই এটাকেও আমি বিভিন্ন পার্টে পড়াবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই পার্টে তাহলে এতদূর পর্যন্তই থাকছে। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পার্টটা নিয়ে পরের ক্লাসে।